প্রবলেমটা হচ্ছে যখন হুমায়ুন কবির বলেন 30% হিন্দুকে ভাগীরথীর জলে আমরা নিমজ্জিত করে দেব, তখন তাদের অসুবিধা হয় না। যখন বঙ্গীয় ইমাম পরিষদ বলেন যে সবাই সম্মিলিত হয়ে তৃণমূলকে ভোট দাও, তখনও তাতে আপত্তি নেই, তাতে ধর্মাচরণ অসুবিধা হয় না, তাতে কোনো উগ্র সাম্প্রদায়িকতা নেই। সাম্প্রদায়িকতা হচ্ছে যখন নরেন্দ্র মোদী তিনি কারোর কাছে ভোট চাইতে যাচ্ছেন না, তিনি ভোট সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে গেছে, তিনি চুপচাপ নিজের মতন ধ্যানমগ্ন হতে যাচ্ছেন। আরে ক্যামেরা বলছেন তৃণমূলের মুখপাত্র ঠিক আবার 6 বছর বাদে লোকসভা ঠিক আগে যেদিনকে ভোট তার ঠিক আগে আবার ধ্যানে বসে। আচ্ছা বেশ, সুকান আমি আপনার অভিনবত্ব প্রচার হচ্ছে। প্রত্যেককে অনুরোধ করেছি সংক্ষেপিত রাখতে বক্তব্য। ধ্যানে বসে আর কিছু হবে না, ঠাকুর আর তাকাবে না। আমার নাম কেয়া। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাংলার গর্ব বলেন, তিনি নিজেকে বাংলার মেয়ে বলেন, অথচ এই বাংলার মেয়ে বাঙালির আইকন যিনি স্বামী বিবেকানন্দ তার পদতলে বসে ধ্যান করতে যাচ্ছেন, তাতে তার আপত্তি হচ্ছে। আসলে আপত্তিটা এখানে নয়, 2019-এ উনি ধ্যানে বসেছিলেন, তখন 300 পার হয়েছিল। 2024-এ ধ্যানে বসছেন, এরা জানেন আবার 400 পার হবে। প্রবলেমটা হচ্ছে যখন হুমায়ুন কবির বলেন 30% হিন্দুকে ভাগীরথীর জলে আমরা নিমজ্জিত করে দেব, তখন তাদের অসুবিধা হয় না। যখন বঙ্গীয় ইমাম পরিষদ বলেন যে সবাই সম্মিলিত হয়ে তৃণমূলকে ভোট দাও, তখনও তাতে আপত্তি নেই, তাতে ধর্মাচরণ অসুবিধা হয় না, তাতে কোনো উগ্র সাম্প্রদায়িকতা নেই। সাম্প্রদায়িকতা হচ্ছে যখন নরেন্দ্র মোদী তিনি কারোর কাছে ভোট চাইতে যাচ্ছেন না, তিনি ভোট সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে গেছে, তিনি চুপচাপ নিজের মতন ধ্যানমগ্ন হতে যাচ্ছেন। আরে ক্যামেরা বলছেন তৃণমূলের মুখপাত্র। আমি একজনকে জানি প্রায় 70 বছর ছুঁই বা 70 বছর পার হয়ে গেছেন, একজন বয়স্ক মহিলা যার মাথা ফেটে গেছিল বাড়ির কোন্দলের কারণে, তার বাড়ির লোকেরা একটা স্যাভলন বা ডেটল দিয়ে তুলো দিয়ে মুছে পর্যন্ত দেয়নি। সেই ছবিটা, ওই রক্ত ঝরা ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছিল। তাকে টানতে নিয়ে গিয়ে হাসপাতালের বিছানায় বসে ছবিটা তুলে আগে দিয়েছিল, তখন এই প্রচার অ্যাম্বুলেন্সে দেয়নি। আর ইনি বলছেন আমি বলছি একজন মাথা ফেটে গেছে, রক্ত ঝরছে, সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছিল, আর উনি ক্যামেরার কথা বলছেন। আমি বলছি এখানে লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি বাঙালির আইকন, বিবেকানন্দের পদতলে রাজনৈতিক প্রচার আর করতে পারবেন না, তার ঘোষণা হয়েছে। আর তিনি ঈদের মঞ্চে এক এক করে তাতে তার অসুবিধা হয় না। তৃণমূলের ক্যান্ডিডেট আর কি করবেন? ওনার এই ফ্রাস্ট্রেশনটা 5 বছরে কি করতে পারেনি, এখন ধ্যানে বসে হবে। আজকে প্রত্যেকের কাছে আমি কম সময় সবাই যেন নিজের কথা বলতে পারে। 4 তারিখ দেখা হবে। আপনাকে কেউ বাধা দেননি, প্লিজ আপনি অন্যদের সময় বলুন। আরে এই তো তৃণমূলের কালচার, অসভ্যতামি করা কালচার, অন্যের পরের ধরে পদ্মারি করা কালচার, চাকরি চুরি করা, টাকা চুরি করা, পরের কিছু চুরি করা, কিছু কালচার এদের। আমি স্বামী পড়ে গেছে, যে মুখ্যমন্ত্রী বলেছেন পরকিয়া করো, সেটা আমি আর বললাম। এখন সব ধ্যানে বসবে, বাবা পার করে দাও। সুকান্না প্লিজ। স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। আচ্ছা মহারাজ, আমি তর্কের খাতিরে, যদিও পৃথিবীতে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বোধহয় এর মধ্যে রাজনীতি দেখতে পাবেন না, তাহলে আমিও যখন মন্দিরে যাই রাজনীতি করি সম্ভবত, কিন্তু আমি তবুও ভোটের আগের দিন যান না, ভোটের আগের দিন গেলে রাজনীতি হয়। আচ্ছা বেশ মহারাজ, আমার প্রশ্ন, ভোটের আগের দিন গেলে যদি ঈদের মঞ্চ থেকে সংখ্যালঘু ভাই বোনেরা মনে করে ভোটটা দেবেন, কিন্তু এটা রাজনীতি নয়, আমি সবটাই ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি এটাও রাজনীতি, তর্কের খাতিরে। সুকান্না প্লিজ ধরে নিচ্ছি। আচ্ছা মহারাজ, দেশনায়ক, দেশের সর্বাধিনায়ক, তিনি পরের বার নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন কিনা সেটা এই মুহূর্তে নির্বাচনের যারা জনগণের তাদের হাতে, তারা নির্বাচিত করবে। কিন্তু আমার প্রশ্ন, তিনি যদি নির্বাচিত হয়ে আসার পর তার বাকি কাজ করবার জন্য এখান থেকে শক্তি সঞ্চয় করবেন বলে ঠিক করেন আগামী 48 ঘন্টার জন্য, তাতে সমস্যার কী আছে? যদি এটাকে কেউ রাজনীতির মাথা করতে চান, আমার তো মনে হয় তিনি বিবেকানন্দকে অনুসরণ করছেন। তিনি তো চেয়েছিলেন ধর্মের অধীনস্থ সব কিছু হোক আমাদের দেশে। মহারাজ, গীতায় ভগবান খুব সুন্দর করে বলেছেন, বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া। যখন দীর্ঘ কর্মের দ্বারা মন বিচলিত হয়, মন অশান্ত হয়, তখন একান্ত যোগের মধ্যে দিয়ে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হয় তার নিজের স্বরূপে। দেশনায়ক হিসেবে দীর্ঘ 2 মাস ব্যাপী তিনি তার দায়িত্ব পূর্ণ করেছেন। দলনায়ক হিসেবে যা যা দায়িত্ব তা তিনি পূরণ করেছেন। এরপর একেবারে মানুষ হিসেবে তিনি যদি তার নিজের সত্তায় ফিরতে চান, তিনি যদি তার আত্মকেন্দ্রে ফিরে আসতে চান, তার মধ্যে কোনো অন্যায় আছে,
তার মধ্যে কোনো অপরাধ আছে বলে আমি মনে করি না। বিশেষ করে যেখানে ভগবান নিজে বলেছেন গীতার 6ষ্ঠ অধ্যায়ের 2য় শ্লোকে যে চঞ্চল মনকে বিষয় থেকে প্রত্যাহার করে নিতে হয় এবং এই প্রত্যাহারের মধ্যে দিয়েই সত্যের উদ্বোধন হয়। কেউ যদি সেই সত্যের কাছাকাছি দাঁড়াতে চায় 2টো দিন, তার মধ্যে তো কোনো আপত্তি থাকতে পারে না, না ধর্মীয়ভাবে না রাজনৈতিকভাবে। শুধু তাই নয়, গীতাতে আবার ভগবান বলছেন ওই অধ্যায়ের 25 সংখ্যক শ্লোকে বলছেন ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। যখন মন আকুল হয়, যখন মন ভবিষ্যতের অমৃত দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠে, তখন চিন্তা বর্জিত হয়ে কেবলমাত্র সত্যের মধ্যে নিবিষ্ট হতে হয়। এটা সনাতনী ধারা। সেই সনাতনী ধারায় তিনি যদি ধ্যানস্থিত হতে চান, তস্মাৎ যোগী ভবার্জুন, সেই যোগের মধ্যে তিনি যদি ফিরে আসতে চান, ভগবানের কথা অনুযায়ী সেই পথে যদি চলতে চান, এর মধ্যে অপরাধ কোথায়? আর যদি বলি ক্যামেরা, উনি কি নিমন্ত্রণ করে ক্যামেরা সঙ্গে করে নিয়ে গেছেন? কোথাও কি বলেছেন যে ক্যামেরা আমাকে দেখাবে? হ্যাঁ, তাহলে ক্যামেরা নিয়ে আমাদের এত আপত্তি হয়ে যাচ্ছে কেন? ধ্যানের মধ্যে দিয়ে সত্যকে খুঁজতে চাইছেন, এটাও তো আমাদের আদর্শ হতে পারে। এক্স্যাক্টলি, আমরা তো সেটাও ধরতে পারি। এক্স্যাক্টলি, যে আমাদের মনও যখন অশান্ত হবে তখন আমরা যেন এই ধ্যানের পথে, এই মননের পথে এগোতে পারি। আমি সুকন্যার কথা অনুসরণ করি। নির্মল বাবু, সেখানে নয়, সুকন্যা শোন প্লিজ, সবার মাঝখানে না প্লিজ। নির্মল বাবু, ওটাই তো আজকে ডিবেট। সুকন্যা সবার মাঝে না প্লিজ। আবার আপনি আপনার সময় বলবেন। নির্মলা বাবু, আমি এখানে সত্যি কোনো আপত্তির কারণ খুঁজে পাচ্ছি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজো হয়, পুলিশ কমিশনার খালি পায়ে প্রসাদ বিতরণ করেন, প্রচুর মিডিয়া ক্যামেরা। না প্লিজ, আপনাকে জিজ্ঞাসা করছি না তো, আপনি সব কথাই রেসপন্ড করেন। আমি নির্মলা বাবুকে জিজ্ঞাসা করছি। সেখানে পুলিশ কমিশনার খালি পায়ে প্রসাদ বিতরণ করেন, প্রচুর মিডিয়ার ক্যামেরা থাকে, মুখ্যমন্ত্রীর ভোগ রান্না দেখানো হয়, বাড়িতে জগন্নাথ পুজো হলে তারও ছবি ওঠে, দৈতাপতিজি আসেন। আমার প্রশ্ন, প্রধানমন্ত্রী গিয়ে কোনো মন্দিরে প্রণাম করলে, প্রধানমন্ত্রী নিজের জন্য ধ্যানস্থ হতে গেলে, আশীর্বাদ নিতে গেলে, সেই ছবিটাকে রাজনৈতিক প্রচার বলে কেন মনে হয়, কখন মনে হয়? নির্মল বাবু, তার কারণ দেখুন, আপনি প্রথমেই বলি 1% ভোট যারা পায় 1.75% ভোট, তাদের সঙ্গে আপনি কোনোভাবেই 40% ভোটের তুলনা করবেন না। কারা 1%? তৃণমূল কংগ্রেস সারা দেশে 1.75% ভোট। তৃণমূল কংগ্রেস কি সারা দেশে পাঠিয়ে দিয়েছে? না প্লিজ, সবার মাঝখানে না, আপনি সুযোগ পেয়েছেন, আবার আপনি সুযোগ পাবেন। নির্মল বাবু, সবাই যদি এখানে বিরোধী হয়, আমাদের কথা বলতেই হবে না। দাম নেই তো আপনাদের, প্রত্যেকের উত্তর দিতে হবে। আপনাদের কোনো দামই নেই তো, আবার আলাদা করে উত্তর দেবেন। আমি নোট করে রাখবো। আপনাদের কোনো দাম নেই, লাভ কি আছে? নরেন্দ্র মোদী নিয়ে আপনারা আলোচনা করেন কি করে আমি জানি, আপনি কি করে আলোচনা করেন জানি না। 1% ভোট পেয়ে একটা মানুষ যে 40% কাছাকাছি ভোট পাচ্ছে, এইসব গলাবাজি করে আপনার লাভ কি? চলে যান না, পার্টিতে আছেন কেন? পার্টি ছেড়ে দিন, এরকম ভাবে রাখার দরকার নেই। আপনি বা আজকে এখানে যুক্তি দিয়ে কথা বলবেন, যুক্তি ছাড়া কথা বলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় তাবেদারি করতে গেলে, যদি তাবেদারি করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় করতে বলুন, আপনার করতে হবে। নরেন্দ্র মোদীর তাবেদারি করার প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে আপনারা, উনি যখন হিজাব পরে ছবি তোলেন, সেই ছবিটাও দেখানো হয়। আর আজকে নরেন্দ্র মোদী যখন ওখানে বসে করছে, মানে ধ্যান করছে, সেটাও দেখানো হচ্ছে। সাংবাদিকদের যে কাজ সেটা তারা করছে, এটা তো অসুবিধা কি আছে? আপনাদের প্রবলেম হচ্ছে যে রাজনৈতিক ব্যক্তি হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক হতে হবে, আর কেউ রাজনৈতিক হতে পারবে না। এটা কখনো সম্ভব? সেটা কেন? শ্রীমতী গান্ধী যখন মাথায় পাল্লু দিয়ে সবার কাছে ভোট চাইতেন, মায়ের একটা ইমেজ তৈরি করতেন। রাজীব গান্ধী যখন ভারতীয় ড্রেস পরে ভোট চাইতেন, আপনাদেরই গুরু, আপনাদেরই দিদির গুরু তারা। ছাড়ুন, আপনার সঙ্গে কি কথা বলবো, আপনি এখনো কোচি তৃণমূল, ছাড়ুন না ওসব, ছাড়ুন। আপনাকে আমি কোচি তৃণমূল বলছি, আপনাকে নিয়ে আলোচনা করতে চাই। প্রথম কথাই হচ্ছে 13 সালে মমতা জানতেন না বিবেকানন্দ কেন্দ্র কি করে, মনে হচ্ছে? শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে হিন্দু কনসলিডেশনটা বেরিয়ে যাচ্ছে, এইটা একদম ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম কনসলিডেশন চাইছে, একদম পরিষ্কার কথা চাইছেন। তো তাহলে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, একদম পিক অ্যান্ড চুজ করে নিয়েছেন যে যতগুলো হিন্দু সংগঠন আছে আমরা তাদেরকে আক্রমণ করব। আর সেই হিসেবে উনি যে জিনিসটা করছেন সেটা হচ্ছে পরিষ্কার, নরেন্দ্র মোদী যেহেতু উনি রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং আমাদের একটা ধারা আছে যে যে কোনো ধর্মীয় আধ্যাত্মিক ব্যাপারটা
যে কোনো একজন ইন্ডিভিজুয়ালের ব্যক্তিগত ব্যাপার। সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সেই ধারা থেকে সরে গেলে তাকে সমালোচনা শুনতে হবেই।